ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। প্রথমে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের দলের যিনি প্রধান মুখপাত্র, তিনি তার প্রারম্ভিক বক্তব্যে গতকালও এই ইস্যুতে বলেছেন এবং আজকেও অনেকটাই আপনাদের কাছে বলে দিয়েছেন। তা আমি প্রথমেই কোভিডে আক্রান্ত হয়ে আমাদের আজকাল পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক রাজীব ঘোষ মহোদয় তার প্রয়াণ হয়েছে, তার বিদেহী আত্মাকে সম্মান জানাই এবং তার পরিবারের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করি। আপনারা জানেন যে এনএইচআরসির যে 3000 পৃষ্ঠার রিপোর্ট, এটা শুধুমাত্র বাংলার মধ্যে চর্চার বিষয় নয়, এটা এখন ভারতবর্ষে চর্চার বিষয় হয়েছে। আজকেই দুপুরে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মুখপাত্র গৌরব ভাটিয়া এ সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে আমাদের দলের ন্যাশনাল লেভেলে যে স্ট্যান্ড এবং এই এনএইচআরসি রিপোর্টের যে অবজারভেশন সেটা জানিয়েছেন। আমি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে এই এনএইচআরসি রিপোর্টকে প্রথমত স্বাগত জানাই। তবে আমি মাননীয় সৌমিক ভট্টাচার্যের কথার সঙ্গে একদম একমত। এই রিপোর্টে যা এসেছে এই হিমশৈলের চূড়া মাত্র। এর থেকে ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গে আছে। আজকে শুধু 4টি জায়গায় নয়, অন্তত 10টি জায়গাতে নানা ধরনের ঘটনা ঘটেছে। তার মধ্যে বোলপুরে মিড ডে মিল আনতে গেছিল একটি ঘরছাড়া পরিবার, পুলিশের সাহায্যে ফিরে সেই পরিবারের ছাত্রীর কাছ থেকে মিড ডে মিলটাও কেড়ে নেওয়া হয়েছে। তার পরিবার আজকে জেলা শাসকের কাছে তার মা এবং ছোট্ট ছাত্রীটি দ্বারস্থ হয়েছে। এই অমানবিক, নারকীয়, পৈশাচিক ঘটনার নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা বাসনা তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চায় না। আমি যে কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই, প্রায় 6500 মতো অভিযোগ বিভিন্ন কমিশন, এসসি কমিশন থেকে শুরু করে এবং 2500 মতো এফআইআর সব মিলিয়ে, যেটা শ্রমিকদা বলেছেন 6500 মতো অভিযোগ নথিভুক্ত হয়েছিল। এই রিপোর্টটা 2000-এর মতো অভিযোগের ভিত্তিতেই এনএইচআরসির বিশেষ টিম দিতে পেরেছে, কারণ এত অল্প সময়ের মধ্যে তারা 6500 কমপ্লেনকে খতিয়ে দেখা, তদন্ত করা, স্পটে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করাই কাজ করতে পারেন। তার মানে 6500-এর মধ্যে 2000-এর মতো অভিযোগ খতিয়ে দেখে এই যদি রিপোর্ট হয়, বাকি 4500 অভিযোগ খতিয়ে দেখে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পরে যে রিপোর্ট আসবে, স্বাধীনতার আগে ব্রিটিশদের অত্যাচারকেও অতিক্রম করে গেছে বলে প্রমাণ হবে। আমি পুলিশের ভূমিকা নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রথমত, 18ই জুন মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে যে 5 ম্যান জাজেস, তাদের বেঞ্চ যে ইন্টারিম অর্ডার দিয়েছিলেন, তাতে ছিল অভিযোগগুলোকে এফআইআরে পরিণত করা। 95% করেননি। দ্বিতীয় ছিল
রেশনের ব্যবস্থা করা, একটা ক্ষতিগ্রস্ত পরিবারকে বা ঘর ছাড়া হয়েছিল ফিরে এসেছে এমন পরিবারকে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে। তার প্রমাণ নজির রাজ্য পুলিশ দেখাতে পারবেন না। তৃতীয়ত মেডিকেল, সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্সের যে প্রশ্ন ছিল সেটাও কিন্তু কেউ মেডিকেল পেয়েছে বলে, যেহেতু ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক ভোটাররাই 100% প্রায় আক্রান্ত হয়েছে, আমাদের কাছে জানা নেই যে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স এই নির্দেশের পরে করেছে। এই রিপোর্টের সঙ্গে যে সংযোজিত রিপোর্ট, মূল রিপোর্টের সঙ্গে, তাতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুষ্কৃতকারী এবং যাদের উস্কানিতে যাদের নেতৃত্ব হয়েছে নাম আছে, আমি ওগুলো নিয়ে আজকে বলতে চাই না, কিন্তু অতি অল্প সংখ্যক কয়েকজন পুলিশ সুপারের নামে বলা হয়েছে 4-5 জন। আমরা মনে করি এই সংখ্যাটা 10 থেকে 12 জন এসপি এবং কমিশনারেটের পুলিশ কমিশনার উচ্চ পর্যায়ে, তারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তারা ফোন পর্যন্ত ধরেননি। আমার দুবার ফোন ডিজি মিস্টার বীরেন্দ্র ধরেননি যখন ঘটনাগুলো ঘটছিল। যখন আমাকে এলওপি হিসেবে স্পিকার রেকগনাইজ করেছে, আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যখন ডিজিকে লিখলাম, অ্যাজ এ এলওপি of West Bengal Legislative Assembly, I want to talk to you. Please respond. তারপরে তিনি একটা হোয়াটসঅ্যাপে কল করলেন। অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতার ফোন যারা রিসিভ করে না, রেসপন্স করে না, ইতিবাচক কথাবার্তা বলে না, সেক্ষেত্রে সাধারণ অত্যাচারিত লোকেদের অবস্থাটা ওসি, আইসিরা, এসপিরা কি করেছেন সহজেই অনুমেয়। প্রায় শতাধিক থানার ওসি এবং আইসিরা পরিকল্পনা করে এই বিভৎস নারকীয় ঘটনায় নেতৃত্ব দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, লুট করার ব্যবস্থা করে দিয়েছেন এবং পুলিশ দিয়ে রাস্তা ব্যারিকেড করে একটা মধ্যযুগীয় বর্বরতার পরিবেশ তৈরি করেছেন। তাই এই পুলিশ অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আপনারা জানেন 2016 সালে সুপ্রিম কোর্টের তদানীন্তন চিফ জাস্টিস সম্মানীয় দীপক মিশ্র তিনি একটা নির্দেশ দিয়েছিলেন যে কোনো অভিযোগ এলে তাকে যদি এফআইআর করা হয় 72 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে তুলতে হবে। আশ্চর্যের বিষয়, পোস্ট পোল ভায়োলেন্সের একটাও অভিযোগ কোথাও পুলিশের ওয়েবসাইটে রাখা হয়নি। শ্রমিকদা বলেছেন ডিজিপির যে রিপোর্ট হিউম্যান রাইটসের টিমকে দিয়েছেন তাতে 3% মাত্র গ্রেপ্তার হয়েছে। আমি জেলে থাকার কথাটাকে একটু কারেকশন করে বলতে চাই, এদের শতকরা 90 ভাগকে 3 দিনের মধ্যে বেলও করিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ, হাওড়া জেলার বাগনানের মিঠুন চক্রবর্তী, যাকে দেখতে আমি উলবেড়িয়ার বেসরকারি হসপিটালে গেছিলাম, যিনি হাইকোর্টের নির্দেশে পুলিশের সাহায্যে বাড়ি ফিরেছিলেন, যার বাড়িতে এনএইচআরসির টিম গেছিল, সেই মিঠুন চক্রবর্তীকে নৃশংসভাবে ডান পা ডান হাত ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছে। 4 জনকে গ্রেপ্তার করেছিলেন ওখানকার আইসি। সেখানে দেখা গেল 4 দিনের মাথায় চার্জশিট দিয়ে তাদেরকে বেল করিয়ে দেওয়া হয়েছে। আমরা পুলিশের যে এই ভূমিকা,
পুলিশের যে একেবারে আইন না মেনে যে ভূমিকা তারা পালন করছেন, এই বিষয়গুলো গ্রেপ্তার 3%, তার মধ্যে 80%কে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন, এই বিষয়গুলো সামনে আনা উচিত। পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থাটা কেমন আপনারা সবাই জানেন, নতুন করে বলার নেই। হাওড়া গ্রামীণের এসপি, তার কাছে নিরপেক্ষতা কি করে আশা করেন? ওনার সহধর্মিণী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক, যিনি দেবাঞ্জনকে নিয়ে ভুয়া ভ্যাকসিন বিতরণ করছিলেন। এ সব জায়গায় ছড়িয়ে আছে এমন। তাই আমরা এনএইচআরসির রিপোর্টকে যেমন আমাদের ন্যাশনাল লেভেলেও ওয়েলকাম করা হয়েছে, গতকাল এবং আজ আমাদের পার্টির চিফ স্পোক্স পারসন তিনিও অন বিহাফ অফ দি স্টেট বিজেপি ওয়েলকাম করলেন। আমিও বিরোধী দলনেতা হিসেবে ওয়েলকাম করে বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখে পশ্চিমবাংলায় ভেঙে পড়া সাংবিধানিক ব্যবস্থা এটা পুনরুদ্ধার করার লক্ষ্যে মহামান্য কলকাতা উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, এইটুকু আমি আশা করব। এবং 18 জুনের যে ইন্টারিম অর্ডার, তার ইমপ্লিমেন্টেশন পার্টে পুলিশ যে ত্রুটি করেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ এবং বাকি রেকমেন্ডেশন সহ পেন্ডিং সমস্ত অভিযোগগুলির পূর্ণাঙ্গ তদন্ত করে নিরপেক্ষভাবে পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা কেসের তদন্ত এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এটা করা উচিত বলে মনে হয়েছে। কালকে পশ্চিমবাংলার বিশেষ করে সনাতনীদের উপরে যে অত্যাচার, নরসংহার, তার নেতৃত্ব দেওয়া মুখ্যমন্ত্রী, যিনি ভোটের আগেই বলেছিলেন যে কয়েকদিন তো মাত্র আধা সামরিক বাহিনী থাকবে, তারপরে কি হবে, ওনার দুধেল গাইরা বলেছিল খেলা হবে। তিনি এই রিপোর্টকে নিয়ে অনেক কথাবার্তা কালকে বলেছেন, ওনার দলের নেতারা অনেক কথাবার্তা বলছেন। আমরা আশা করব কলকাতা উচ্চ আদালতের নির্দেশে এনএইচআরসির যে উচ্চ পর্যায়ের টিম, তারা রিপোর্টের শুরুতে বলেছেন পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এই অবজারভেশন যারা বাস্তব অনুভূতির মধ্য দিয়ে প্রত্যক্ষ করেছেন, রিপোর্টে দলিলে লিখে দিয়ে গেছেন, তার উপযুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা করার সেই ব্যবস্থা বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলার মানুষরা পাবে, এইটুকু আমরা আশা করি। বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এ রাজ্যে কোনো সন্ত্রাস হয়নি। 2 নম্বর হলো ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে তখনই যখন কমিশনের হাতে পুরোপুরি ক্ষমতা ছিল। আর তৃতীয়ত হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, যিনি লিড করছেন তিনি অ্যাক্টিভ বিজেপির মেম্বার এবং এটা বিধানসভায় নথিভুক্ত হয়েছে। বিষয়টা তিনি বিচারপতি থেকে শুরু করে উনার পছন্দের কথা যারা বলবেন না সবাইকেই বিজেপি বানিয়ে দিচ্ছেন। যেহেতু পশ্চিমবাংলায় এখন বিজেপি ছাড়া অন্য কোনো বিরোধী দলের কার্যত কোনো অস্তিত্ব নেই, তাই বিজেপি গান পয়েন্টে আছে, থাকাটা স্বাভাবিক, আর আমরাও লড়তে রাজি আছি। আর একটু আগেই শ্রমিক ভট্টাচার্য 10 মিনিট আগেই বলেছে যে 5ই মে 10:45-এর পর থেকে কি কি ঘটেছে। এখনো 20,000-এর বেশি ছেলে বিজেপি কর্মকর্তা বাড়িতে নেই। এখনো দিল্লিতে সিআর পার্কে খুঁজলে 400 জনকে পাবেন, বাড়ি ছাড়া হয়ে আছে। আজকে যে ঘটনাগুলো ঘটেছে, যাদবপুরের খুন, উদয়নারায়ণপুরের লুট,
বোলপুরে মিড ডে মিল কাড়িয়ে নেওয়া, মালদার মহিলা নির্যাতন, এইসব কথাবার্তার মধ্য দিয়ে তিনি দুষ্কৃতকারীদের আড়াল করছেন আর তার দলদাস পুলিশকে বাধ্য করছেন নিষ্ক্রিয় থেকে পশ্চিমবাংলাকে জঙ্গলের রাজত্বে পরিণত করতে। বহু কর্মী আক্রান্ত হয়েছে, কিন্তু হিউম্যান রাইটস কমিশন সেই বাড়িতে যায়নি বলে অভিযোগ করা হচ্ছে। না না, তৃণমূল কংগ্রেসের কে আক্রান্ত হয়েছে আলাদা কথা, আমরা তো বাছাবাছির কথা বলছি না। ওপেন ইমেল আইডি ছিল এবং তৃণমূল কংগ্রেসের লোকেদের তো থানায় বিশেষভাবে আপ্যায়ন করা হয়। তৃণমূল কংগ্রেসের লোকরা আক্রান্ত যদি হন, তার পুলিশ মন্ত্রী, তার পুলিশ, তাদের যদি থানায় এফআইআর না হয়, আর এনএইচআরসি তো শুধুমাত্র ওপেন ইমেল নয়, ডিজিপি পশ্চিমবঙ্গের কাছ থেকে নথিভুক্ত এফআইআরের সমস্ত কপি রিপোর্ট চেয়েছিলেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিজিপি আছে, তিনি কেন সেই এফআইআরগুলোর নাম নাম্বার এবং ডিটেলস এনএইচআরসিকে প্রোভাইড করেন? তো উনি কি মেলে অভিযোগ করেছিলেন? আপনাদের কাছে অভিযোগ করছেন, ওনারা তো প্রথমে গুরুত্বই দেয়নি। বারে বারে যা করে, এবারেও ভেবেছিল পঞ্চায়েতে যে 18 সালে লুট করেছিল, সেই লুটের পরে ভেবেছিল যে এবারেও কিছু হবে না। বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে এবং যে ধরনের পশ্চিমবঙ্গে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারে গোটা পৃথিবীব্যাপী ধিকৃত হয়েছে। 50-এর বেশি দেশে প্রতিবাদ হয়েছে পশ্চিমবাংলায় এই 2রা মের পরের ঘটনা। তাই উদয়ন গুহ সাংবাদিকদের সামনে না বলে এনএইচআরসির মেল আইডিতে কমপ্লেন করলেই পারেন, অসুবিধা কি আছে? আপনি থামুন, অন্য কথা হচ্ছে। ওকে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে চোরটা কর্ণাটক ব্যাংকে। আমাদের প্রসেস শুরু হয়েছে, ওটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে। আমরা যে জ্ঞাপনটা মহামান্য রাজ্যপালকে দিয়েছি, তার কপি প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার অধ্যক্ষ মহোদয়কে, হাউসের লিডার অব দি হাউস এবং নেতা প্রতিপক্ষ মানে বিরোধী দলের নেতাকে আমরা আমার স্বাক্ষরিত ডিও লেটার সহ আমরা স্পিড পোস্ট এবং মেল দুভাবেই পাঠানোর ব্যবস্থা করেছি। আর আমরা স্পিকার লোকসভা এবং রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আগামী সপ্তাহে বা তারা যখন সময় দেবেন, আমরা টাইম চেয়েছি, সিস্টেম আছে, প্রোটোকল আছে, দিবেন। আমরা আমাদের 4-5 জন 6 জনের একটা এমএলএ ডেলিগেশন গিয়ে আমরা এটা জানাবো। কারণ এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা, নিজেরাই খরচ করবে, নিজেরাই হিসাব রাখবে। অ্যান্টি ডিফেকশন লতে কমপ্লেন হয়ে যাওয়া একজন লোককে পিএসসি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। একটা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের আন্তর্জাতিক অর্থনীতিবিদকে বাদ দিয়ে একটা উচ্চ মাধ্যমিক পাস করার লোককে করেছে। এই তো হচ্ছে এই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের রুচি। এটা ভারতবর্ষের লোককে জানানো দরকার আছে। সে জানানোর কাজটার দায়িত্ব বিধানসভার বিজেপি পরিষদীয় দল নিয়েছে এবং এই ক্যাম্পেইনটা আমরা আস্তে 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 ঠিক জায়গায় নিয়ে যাব। আমি গেটে বলে এসেছি, এখানে আর বলবো, আমি অ্যাসেম্বলির গেটে বলেছি। না, তার সঙ্গে সম্পর্ক নেই। আমি তো ওই দিনই বলেছি, আপনি মুখ্যমন্ত্রী দিল্লি যেতেই পারেন, যাওয়া উচিত। সব নির্বাচিত মুখ্যমন্ত্রীরা নতুন যারা হলেন 5টা স্টেটে, তারা সবার সঙ্গে তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের রাজ্যের দাবি দাওয়া উন্নয়ন বলে এলেন। আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা 45 মিনিট মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন করে এলেন, আর মুখ্যমন্ত্রী 2.5 মাস পরে তার সময় হল। আর বাকি 4টে রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স হয়নি। আসামে বিজেপি রিপিট করেছে, তামিলনাড়ুতে শাসন ক্ষমতা চেঞ্জ হয়েছে, এআইডিএমকে থেকে ডিএমকে হয়েছে, পুদুচেরিতে ইউপিএ থেকে এনডিএতে বিজেপির গভর্নমেন্ট হয়েছে।
কোথাও কোনো সমস্যা নেই। কেরালায় এলডিএফ কন্টিনিউ করেছে। একমাত্র পশ্চিমবঙ্গ, যেটাকে এখানকার লোকেরা মনে করেন যে এখানকার মুখ্যমন্ত্রী ব্যাকেটে প্রধানমন্ত্রী, রাজ্য ব্যাকেটে রাষ্ট্র, স্বঘোষিত, এটাকে তারা দেশ বলে মনে করেন। এই আমার রাজ্যে কেন ঢুকে পড়বে, আমার রাজ্যে কি করবে? এরা মনে করেন এটা হচ্ছে নিজেদের একটা আলাদা সংবিধান আছে, তার সব ব্যবস্থা। তিনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন, তাই প্রধানমন্ত্রীর কাছে যাননি 2.5 বছর। আর উনার যাওয়া না যাওয়ার সঙ্গে আমাদের বিজেপি পরিষদীয় দলের কোনো সম্পর্ক নেই। আমাদের এজেন্ডা খুব ক্লিয়ার। আমাদের পার্টি পোস্টপল ভায়োলেন্স নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে ক্যাম্পেইন করেছে। আমি নিজে পোস্টপল ভায়োলেন্সের পুরো আমাকে দল যেভাবে ন্যাশনাল লেভেল থেকে ডাইরেকশন দিয়েছিল, মেঘালয়, উড়িষ্যা এবং গুজরাট, সেখানকার সর্বস্তরের বুদ্ধিজীবী নির্বাচিত জনপ্রতিনিধিকে ভার্চুয়ালি বলেছি। অন্য নেতারাও বলেছেন, কৈলাসজি বলেছেন, দিলীপ দা বলেছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা যারা ছিলেন তারা বলেছেন। সবাই মিলে আমরা গোটা দেশ জুড়ে ক্যাম্পেইন হয়েছে। পোস্টপল ভায়োলেন্স নিয়ে দল ক্যাম্পেইন করছে, মানুষকে জানাচ্ছে। আর আমাদের বিজেপি লেজিসলেটিভ পার্টির সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, সেটা হচ্ছে পিএসসিতে তৃণমূল কংগ্রেস তার লোক বসিয়েছে, যেটা 302 সেকশন রুল 302 ক্লিয়ার বলা আছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ফরমেশন হবে প্রপোর্শনাল ভোটে। 20টা মেম্বার এই ফিনান্স কমিটিতে, তার মধ্যে সংখ্যা অনুযায়ী 6টি পায় বিজেপি, 14টি পায় তৃণমূল কংগ্রেস। আপনি দেখুন সেই 14-6-এর মধ্যে আমরা 16 সালের ঘটনার সঙ্গে এর কোনো মিলবে না। 16 সালে যাকে কংগ্রেস পরিষদীয় দল রেকমেন্ড করেছিল তাকে না করে অন্য একজনকে 6-এর মধ্যে করেছিল স্পিকার। এখানে 6-এর বাইরে গিয়ে অবজেকশন থাকা সত্ত্বেও সপ্তম প্রার্থী করেছেন 14 জনের মধ্যে তৃণমূল কংগ্রেস তার নিজের কোটার মধ্যে। আমি সেদিন ডিটেলসে বলেছি, আমি রিপিট করতে চাই না। আমাদের পয়েন্ট আজকে এনএইচআরসি আর লেজিসলেটিভ পার্টি পয়েন্ট হচ্ছে দিল্লি বলুন, সব জায়গায় বলুন, ক্যাম্পেইন এগেনস্ট দিস গভর্নমেন্ট এবং রুলিং পার্টি অফ বেঙ্গল। তার কারণ তারা নিজেরা আজকে 17 সাল থেকে ক্যাগ রিপোর্ট অ্যাসেম্বলিতে প্লেস করেনি, পিএসসিতে আলোচনা করে। 12-13 অর্থবর্ষ থেকে জিটিএর অডিট হয় না। আমফানের দুর্নীতি হাইকোর্টের নির্দেশে ক্যাগ অডিট হচ্ছে, হাইকোর্টের স্পেশাল নির্দেশে। আপনার দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্ট থেকে শুরু করে 11% শেয়ারকে 46% করেছে, কেউ জানে না। আপনি বলছেন দেশ বিক্রি করে দেয়, বড় বড় কথা। হলদিয়া পেট্রোকেমিক্যালের শেয়ার কারা বিক্রি করেছে? মেট্রো ডেয়ারির শেয়ার কারা বিক্রি করেছে? কে কোন অকশানে গেছে? এবং সেই শেয়ার 15 দিনের মধ্যে 500 কোটি টাকার বেশিতে বেচে দেওয়া হয়েছে, 85 কোটি টাকার শেয়ার। কলকাতার উপরে ট্রাম কোম্পানি, ডক্টর বিধান রায়ের সমস্ত বড় বড় প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো এরা বেচে দিয়েছে। ডিপিএল এর সামনে দেখে আসুন, সব দল এক হয়ে ধর্ণা করছে লক্ষণ ঘোড়াই বিধায়কের নেতৃত্বে। 1000 একর জমি বিক্রি করে দেবে ডিপিএল। তা নিজেরাই তো গোটা বাংলাটাকে বেচে দিচ্ছে। এইসব বড় বড় কথা বলে লাভ নেই। ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল বিরোধী দল, তারা বিরোধীদের দলকে যে দায়িত্ব পশ্চিমবাংলার 2,30,00,000-এর কাছাকাছি মানুষ দিয়েছেন, সেই দায়িত্ব আমরা পালন করব। লিগাল পয়েন্ট আছে নাকি বলুন, তাহলে লোকনাথ বলুন। আমি অনেকক্ষণ বলি। হ্যাঁ, আমরা জায়গা করে দেওয়ার জন্যই তো পথ ছেড়ে দিয়েছি। আমরা জায়গা করে দেওয়ার জন্য ওনারা সবটাই নিয়ে চালান না। আমরা এটাতে ইন্টারেস্টেড নই, আমরা ডেডিকেটেড। আমাদের লোকরা পাঠিয়েছে, আমরা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে, ফিনান্স কমিটির মিটিংয়ে থাকবো, বাংলার মানুষের কথা তুলে ধরবো, দুর্নীতির বিরুদ্ধে বলবো, হাউস আমরা করব। কিন্তু শাসক বিরোধীদের যে একটা ওয়ার্কিং অ্যাডজাস্টমেন্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় ছিল, ভারতবর্ষের সব বিধানসভা লোকসভায় আছে। 1967 সাল থেকে এই পিএসসির চেয়ারম্যান মেন অপোজিশন পায়। সেই ব্যবস্থাটা পশ্চিমবাংলায় ভেঙেছে তৃণমূল কংগ্রেস।
তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হবে, বাংলার জনগণ দেখছে। কিন্তু আপনারা এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদের সঙ্গে বিধায়কদের ভূমিকা নিয়ে আপনারা বিচলিত হওয়ার আপনাদের কোনো কারণ নেই। পশ্চিমবাংলার যে জনগণ এই বিধায়কদের নির্বাচিত করেছে, তারা প্রত্যেকটা মিটিংয়ে সেই কমিটির বা সদস্য হিসেবে বাংলার মানুষের কথা এবং এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে, সোচ্চার আওয়াজ। জাতীয় মানবাধিকার কমিশন অভিযোগ আনছে, বিরোধী অভিযোগ আনছে, যেভাবে ভোট পরবর্তী হিংসা চলেছে, কিভাবে দাঁড়াবে নির্বাচনে, আসন্ন নির্বাচনগুলোতে তৃণমূলের বলুন সমিতা। না, আপনারা একটু অপেক্ষা করবেন তো নাকি? এনএইচআরসির রিপোর্টটাতে তো পশ্চিমবাংলার ভিতরে কি করছেন খুব কষ্ট হচ্ছে, মুখ্যমন্ত্রী সব জেনে গেছে লোক, গোটা ভারতবর্ষের লোক জেনে গেছেন, নাম ধরে ধরে একেবারে স্থান ধরে ধরে ঘটনা আজকে মানুষের চোখের সামনে চলে এসেছেন। আপনাকে আবারও বলি, আমি 2006 29 জনের একজন। উই আর 235, দে আর 30 উইল ডিকটেট আস। সেদিনকে সেই কথাটা কানে বাজে, আমি সেই অ্যাসেম্বলির মেম্বার ছিলাম, দেখেছিলাম 2007-এর 14ই মার্চের পরে ওই সরকারটাই 235-এর সরকারটাই লেমড এক গভর্নমেন্ট হয়েছিল। এই 2 মাস 2.5 মাসের মধ্যে এই সরকারের যা অবস্থা হয়েছে, এই সরকারের 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট আর 8 মাসের বাজেট, তার দুটো বই যদি আপনি দেখেন, তাহলে এই দেউলিয়া সরকার এবং সব জাল, ভ্যাকসিন থেকে শুরু করে সবাই জাল। তার পরবর্তী সময়ে এনএইচআরসির রিপোর্ট এই সরকারের যা যা হওয়ার সেই দিকে গতি প্রকৃত যাচ্ছে। এবং আমার স্থির বিশ্বাস, আরেকটা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে না, গণতন্ত্রে মানুষই জয়যুক্ত হবে। তো আগের ভোটে কে দাঁড়াবে, কখন ভোট হবে, কি হবে, ভারতীয় জনতা পার্টি পরিষ্কারভাবে শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তা ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড গণতন্ত্র সংসদীয় রাজনীতির মধ্য দিয়েই আমরা লড়াই করতে চাই, সে লড়াই হবে। কিন্তু এই সরকার তার নিজের কৃতকর্মের জন্যই মানুষের কাছ থেকে বিচ্ছিন্নতা শুরু করেছে। একটা নতুন সরকার জিতলে মিনিমাম 6 বছর, 6 মাস, 1 বছর তার একটা ভালো সময় চলে। কিন্তু এই 2.5 মাসের মধ্যে যা বেরোতে শুরু করেছে, আর এই এনএইচআরসি রিপোর্ট শাসকের আইন, আইনের শাসন নয়, এই দুটো সেন্টেন্স তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য করবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। नहीं, उस दिन तो हम लोग क्लियरली बता दिया ना, जो पब्लिक अकाउंट्स कमेटी का जो गरिमा है, जो कन्वेंशन है 1967 से चल रहा है, उसको तोड़ दिया रूलिंग तृणमूल कांग्रेस ने। इसका खिलाफ हम लोग असेंबली में आवाज़ उठाया। जो कॉन्स्टिट्यूशन का चीफ है स्टेट का, गवर्नर का पास ज्ञापन दिया। बाकी दूसरे प्रदेश में भी हम लोग भेज रहा हूँ। और हम लोग, हमारी टीम, लेजिस्लेटिव पार्टी का छोटा टीम, महामहिम राष्ट्रपति जी और लोकसभा अध्यक्ष के पास ज्ञापन देने के लिए हम लोग डिसीजन लिया। कब होगा, कैसे होगा, ये टाइम हम लोग ऑफिशियली, जो गुड ऑफिस है ऑनरेबल प्रेसिडेंट का, ऑनरेबल स्पीकर ऑफ लोकसभा का, हम लोग भेजा है। जब टाइम मिलेगा तुरंत हम लोग उसका पास जाएगा, ज्ञापन देगा और पत्रकार का साथ भी मुलाकात होगा। সুমেন্দ্রদা, আপনি দাবি করছেন সরকার বিচ্ছিন্ন হচ্ছে, অন্যদিকে সামনে শহীদ দিবস 21শে জুলাই, সেখানে শুধুমাত্র বাংলা জুড়ে নয়, ত্রিপুরাতেও মহাসমারোহে 21শে জুলাই পালন করার ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? খুব ভালো করে লড়ুক। তৃণমূল কংগ্রেসের সঙ্গে গুন্ডা আর পুলিশ আছে। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার নেই। যে স্টাইলে পশ্চিমবঙ্গে ভোট করেছে, যে স্টাইলে পশ্চিমবাংলার ভোটগুলো করে, ত্রিপুরায় সেসব হবে না। ওই দলে আমিও অনেকদিন ছিলাম, আমাকে কিছুদিন আসামের অবজারভার করেছিল। সব মিলিয়ে 40টা আসনে লড়ে 1400 ভোট পেয়েছিল। 60টা আসনে লড়ে আপনার ওই নোটার থেকেও কম ভোট পাবে, এখন থেকে বলে রাখতে পারি। আমি যেমন রাসবিহারীর মিটিংয়ে বলেছিলাম যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গেছে হারবে,
মার্জিনটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু 2000 ভোটে হেরে গেছে। ঠিক এখানেও আপনাকে বলে দিলাম, ত্রিপুরা 60টা সিটে যদি প্রার্থী পায়, প্রার্থী পাবে কিনা 60টা আমি জানি না, কিন্তু লিখে রাখুন নোটার থেকে কম ভোট পাবে। এবং ঠিক আছে, চলুন, অনেক হয়েছে, অনেকক্ষণ লোক বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।